অ্যাটেনশন উর্মিলা। ডান্স তো প্রথমেই একটা ডিসিপ্লিন, কিন্তু সে শাস্ত্রীয় নাচই হোক, যেই নাচই হোক না কেন, ডিসিপ্লিনটা ভীষণভাবেই আসতে হবে। কারণ কোনো গুরু কিন্তু তার শিষ্যের অধঃপতন বা পতন চাইবে না, স্বাত্বিকম আর কি, যেটা সত্তা থেকে আসে সেইটাই কিন্তু আসলে গুরুর থেকে চলে যায় শিষ্যের কাছে। তখন যেরকম কাজ করতাম লোকে মনে করতো কিন্তু যে এরা বাড়ির কাজ করে না, কারণ তখন টিভিতে যারা আসতো তারা কিন্তু ওই ফিল্ম স্টারদের একটা যে অরা থাকে সেটা ছিল, এরা কিছুই করে না। কিন্তু এই মিসইউজটাকে বন্ধ করতে হবে। সেই মানে সোশ্যাল মিডিয়া তো তোমার হাতের মুঠোয়, তুমি এক সেকেন্ড নিজে মানে ফ্রি বসা মানে ওটা দেখছি আমি, এটা বিশাল ধারালো অস্ত্র, কিন্তু সেটার ইউজ সব জায়গায় ঠিক মতো হচ্ছে না। পুরোহিত সাহেব বলেন যে উনি একদম কথা বলেন আর কি, মানে বোঝা যায় কি হবে, রক্ত বেরোতেই হবে, মানে ওনার তো মাসি বাড়ি যেতেই হবে, কোলে করে নিয়ে চলে যাব। নির্বাচন করতে শেখো যে কোনটা দেখবো, কোনটা আমাকে হেল্প করবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপাদার পডকাস্টে। আজকে যিনি আমার সাথে আছেন উনি কিন্তু শুধু আমার গেস্ট নন, আমার গুরুমা, আমার গুরু। যেখানে সবাই আমাকে চিনেছেন প্রিয়াঙ্কা তপাদার হিসেবে, কিন্তু প্রিয়াঙ্কা তপাদারের শুরুটা কোথা থেকে, কার হাত ধরে, আজকে সেই মানুষটি আমাদের সাথে আছেন। ওনার কাছে আমি কি শিখেছি সেই সব আলোচনাও হয়েছে, এবং জগন্নাথ দেবের প্রভাব নিয়েও কিন্তু অনেক ইন্টারেস্টিং কথোপকথন হয়েছে। তাই সঙ্গে থাকুন। আশা, হ্যাঁ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এই তিনটে ভুললে হবে না, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। থ্যাংক ইউ আন্টি আমার পডকাস্টে আসার জন্য। তুমি যে হ্যাঁ বলেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি আগে শুনি? ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তোর পডকাস্টে আমাকে ডেকেছিস আর আমি আসবো না, এটা তো হতেই পারে না। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে আমার তো মাঝখানে বিরাট গেল শরীরের উপর দিয়ে। নাও আই এম রিকাভারিং, ভালো আছি। তোমার একদম শুরুতেই একটা নতুন কোয়েশ্চেনে যাই, যেহেতু তোমার উপর দিয়ে এখন প্রচুর ঝড় গেল। তোমার রিসেন্ট টাইমসে এরকম কোনো আই ওপেনিং মোমেন্ট আছে? মানে সেটা কি আমাকে ঘিরে? তোমাকে ঘিরে হতে পারে, বা তোমার আশেপাশে হচ্ছে যেটা থেকে তোমার কিছু। হ্যাঁ, সেরকম তো প্রায় প্রতিদিনই কিছু না কিছু উঠে আসে। তবে আমার নিজেকে দিয়ে যদি আমি বলি, তাহলে হচ্ছে আমার পায়ের একটা ডিসফিগারেশন অনেক ছোটোবেলাতে, তোরা তো জানিস, আমার অনেক ছোটোবেলা থেকে ছিল, পড়ে গিয়েই হয়েছিল, যেটা অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না। তো অপারেশন তো একটা বয়স অব্দি করে ওটা কিছু হওয়ার থাকে না, এবং এখন আলটিমেটলি ওটা নি রিপ্লেসমেন্ট শুদ্ধ একসাথে একটা খুব বড় অপারেশন হয়েছে। তো ওটাও একটা আমার কাছে বিরাট আই ওপেনার, কারণ আমি যতদিন মানে অপারেশন করতে হবে, পায়ের অপারেশন একজন ডান্সারের কাছে এটা তো একটা বিরাট বড় জিনিস, মানে বিরাট চ্যালেঞ্জ। তো সেটাকে মানে মন থেকে তৈরি হওয়া, সেটার জন্য শারীরিকভাবে তৈরি হওয়া, এই দুটো তো পুরোটাই নিজের ওপরে ডিপেন্ড করে। আর তার সঙ্গে ডিপেন্ড করে হচ্ছে আশপাশের মানুষেরা যদি সেই সাপোর্টটা থেকেও, মানে আমি কি বলবো, তাদের ভেতরের যে আন্তরিকতাটা, এবং মানে তারা কতটা আমার জন্য কেয়ার করছে, কতটা, মানে সেটা না ওই সময়টা ভীষণ পরিষ্কারভাবে আমি বুঝেছিলাম আর কি। অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্পড মি। এবং সেটা শুধুমাত্র আমার আশপাশের লোক বললেও কম বলা হবে। যিনি ডাক্তার ছিলেন, যিনি ফিজিওথেরাপিস্ট, এবং পরপর যারা এসেছেন, যেভাবে আমাকে সঙ্গটা দিয়েছেন আর কি, মানে সাহসটা দিয়েছেন, সেই জন্য কিন্তু আজকে আমি 6 মাসের মাথায়, কালকে তো ভিক্টোরিয়াতে নেচেও ফেললাম। বাপরে, ভাবা যায়। হাঁটুর সমস্যা তো বটেই, কিন্তু আন্টি তোমাকে এটা জেনারেলি আমার দর্শক যেহেতু সকলেই জানে, মহিলা দর্শক বেশি, তো সেই ক্ষেত্র থেকে আমার
মহিলাদের জীবনে প্রচুর এরকম সমস্যা এসেছে, শারীরিক সমস্যা হয়, কখনো মা হওয়া, কখনো ওটা তো সমস্যা না, ওটা তো আনন্দ, ওটা কিন্তু স্বাভাবিক এই যে নিয়মে, কিন্তু শিল্পের সাথে যে এই যে একটা একটা ছেদ পড়ে, এইটাকে ব্যালেন্স কিভাবে করা উচিত যদি তুমি আমার দর্শককে ঠিক যেই জায়গাটা থেকে আমি কথাটা বললাম, আমার ওটা আই ওপেনার না হলেও ওটা আমি ভীষণভাবে বুঝতে পেরেছি। এই ক্ষেত্রেও কিন্তু ওটা একটা বিরাট জায়গা, বিকজ যে কথাটা প্রথমেই বললি মা হওয়ার ক্ষেত্রে, সেখানে স্বামী এবং শ্বশুরবাড়ির সকলে, বাড়ির মা দিদিরা তারা তো আছেনই, কিন্তু তখন তাদের সেই জোরটা এবং ওই সময়টা পার করা নানাভাবে সম্ভব। তার মধ্যে একটা ভীষণভাবে হচ্ছে, তুমি যদি ফোকাস থাকো, তুমি যেই কাজটা করছো, ইউ আর ফোকাসড অন দ্যাট, হ্যাঁ, এবং সেটাকে আমি বাঁচিয়ে কিভাবে চলতে পারি, আমাকে থাকতেও হবে। কারণ অত বেশি রকম 1.5-2 বছরের জন্য আমি যদি সরে যাই, এখন তো 7 দিন সরে গেলেই সরে গেলাম, সেই যুগে এসে গেছে আর কি। হ্যাঁ, তো সুতরাং সরা আমার যাবে না, কিন্তু সেটাকে আমি কিভাবে অন্যভাবে ভরে রাখতে পারি সেই ওয়েটা বার করতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ফোকাস একটা বড় কাজ করে, কারণ এই ছেদগুলো অনেক সময় কিন্তু আমাদের দিকভ্রষ্ট করে দেয়, মনে হয় আর পারবো না। ধরো আমার অপারেশনটাই যদি আমি ভাবি, আমি তো যতটা সাহস সঞ্চয় করতাম, অ্যাট দ্য সেম টাইম আমার প্রত্যেক দিন মনে হতো যে আমার এত ছাত্রছাত্রী, এত কিছু, এত প্রোগ্রাম, এ তো সব বন্ধ হয়ে যাবে, মানে আমি তো আর কিছুই করতে পারবো না। কিন্তু তোমার তো এই পায়ের হাঁটুর সমস্যাটা তো বিগত বহুদিন যাবত ছিল, সেটা তো আমরা দেখেইছি। ইউ হ্যাভ টু টেক কেয়ার, সেটাকেও মাথায় সবসময় রাখতে হবে, এবং সেই যুদ্ধটা তুমি করেও গেছো। হ্যাঁ, আমার 3 বছরের এটা ব্যাপার, এবং আমি নাচ শুরু কিন্তু 3 বছর থেকে, কিন্তু নাচ শুরু করার আগেই আমার ওই ডিসফিগারেশন হয়ে গেছে। সো একটা সময় ছিল আমি রবীন্দ্র সদন হাঁটু চক্করে ঘুরেছি, আর এখন আমি তো হাফ সেটিং এ বসতেও হয়নি তোমার কখনো? খুব কষ্ট হয়েছে। একটা সময় ডাক্তার নাচ বন্ধ করে দিয়েছিলেন, তো সেই সময় ডিপ্রেশনটা একটা সাংঘাতিক জায়গায় চলে গেছিল। ওই তখন যে বললাম, ওই পাশের মানুষগুলো আবার না ঠিক হবে, আবার হয়ে যাবে, এবং আমি যেটা বলছি সেখান থেকে আমার কিন্তু একটা ডাইভার্সন এলো, যেটাতে লোকে আমায় বেশি চিনত নাচের থেকেও বেশি একটা সময় অবধি। সেটা হচ্ছে দূরদর্শন দুহিতা হিসেবে, অর্থাৎ আমি দূরদর্শনে ছিলাম, আমি দীর্ঘদিন অ্যানাউন্সার ছিলাম ওখানে, মানে আমার 22টা বছর কিন্তু ওই কাজেই কেটেছে। এই 22টা বছরের মধ্যে 10 বছর আমার নাচ বন্ধ ছিল। সো বিরাট বড়, কিন্তু তুমি নাচ তো তুমি বন্ধ করোনি, তুমি তো আমাদের শিখিয়েছো। না, একটা সময় ছিল বন্ধ, তখন তো আমি শুরুই করিনি নাচ শেখাতে। ওকে, আমি অনেক লেট শুরু করেছি, সেই জন্য, যার জন্য এখন আমার কন্টেম্পোরারি যারা, তাদের হয়তো 30 বছর 35 বছর নাচের স্কুলের হয়ে গেছে, কিন্তু আমি এই 25 বছর শেষ করলাম। ওই মাঝখানে 10 বছরটা, কিন্তু ওই 10 বছরটা আমাকে পুরোপুরি দিয়েছে, মানে আমার পরিচিতি দিয়েছে দূরদর্শন। এখনকার প্রজন্ম আমাকে চেনে না অতটা, কারণ এখনকার সোশ্যাল মিডিয়ায় আমি অতটা অ্যাক্টিভ নই, মানে হয়ে উঠতে পারিনি। এটা তো একদম ডিফারেন্ট একটা সময়, কিন্তু তোমাকে যারা চেনে, ব্রডকাস্ট, টেলিকাস্ট, এখন পডকাস্ট। ঠিক ঠিক, তুই আমাকে ডাকলি বলে আমি পডকাস্টে বসলাম, এর আগে তো আমি পডকাস্টে বসিনি। আর কোভিডের সময় ভীষণ শিখিয়েছে যে অনলাইনে কাজ করে কিভাবে নিজেকে জিয়ে রাখতে হবে। একদম। সুতরাং অল্টারনেটিভ কিছু একটা এসেই যায়, ইফ ইউ আর ফোকাসড, আর তোমার যদি মনে হয় যে এখানে আমার থাকতে হবে, আমাকে সার্ভাইভ করতে হবে, দেন ইউ গেট সামথিং অল্টারনেটিভ। আর যেটাই করবে মন দিয়ে করো, মন দিয়ে করলেই, মন যদি সাথে থাকে তাহলে কোনো প্রতিকূলতাই আর সামনে থাকে না। আর মন না থাকলে কিন্তু কিছুই থাকে না। এটা কেন জানি না মনে হলো, আমাকেই বলা হলো, কারণ ছোটবেলা থেকে তো আমাকে দেখেছে, কারণ ওই দুষ্টুমিটা সবসময় তুমি আমাকে মন দিয়ে কর প্র্যাকটিস, এই জিনিসটা যে বলে এসেছো, কোথাও মনে হলো এটা বোধহয় আমাকেই বললো। যাই হোক, এবারে না, ওকে বলার জায়গাটাই নেই, কারণ খুব ছোটবেলা থেকেই
ও কতটা ফোকাস ছিল আমি জানি না, ও দুষ্টুমি ওয়াজ মোর দ্য ফোকাসিং পয়েন্ট, হ্যাঁ, মোর ফোকাসিং পয়েন্ট। বাট ওর মা, এখানে বলতেই হবে, ওর নিজের মার যে ইচ্ছেটা, নাচ নিয়ে যে ইচ্ছেটা, ও নাচ নিয়ে এগিয়ে যাক, এই যে চাওয়াটা, এইটাও যতই দুষ্টুমি করুক, যাই যেখানেই চলে গিয়ে থাকুক, মা কিন্তু টেনে টেনে নিয়ে এসেছে। আর তার সঙ্গে আমি তো আছি, দ্যাট গোজ উইদাউট সেইং। পরিবারের সাপোর্টটা সবসময় থাকলে, সময় থাকলেই সত্যি হয়ে যায়। এই তুমি একটু আগেই বললে যে দূরদর্শনে খবর বলতে, তুমি তার সাথে অনেকগুলো কাজও করতে, এবং আমরা দেখেছি তোমাকে যেই সময় থেকে, সেই সময় তুমি অলরেডি দূরদর্শনে খবর বলছো, তুমি নাচটাকে অলরেডি চর্চার মধ্যে নিয়ে নিয়েছো, প্লাস তুমি ক্লাস করাচ্ছ, প্লাস তুমি বিভিন্ন রকমের টক শোজে হোস্ট করতে। সেই পুরো জিনিসটাকে তুমি টাইম ব্যালেন্স করতে কি করে, মানে একটা দিনে 24 ঘন্টার মধ্যে আন্টিকে সবসময় দেখেছি সব করছে। ইনফ্যাক্ট বাড়িতে এসে পরিবারটাতে রান্না করা, 10 মিনিটে রান্না করার তোমার একটা রেকর্ড আছে। 10 মিনিটসে আন্টি ইলিশ মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে তার সাথে আরো ডাল ভাত, এইসব তো ছিলই। এই সব কিছু আন্টি 10 মিনিটে রেডি করলো। আমাদের খিদে পেয়েছিল, ওপর থেকে ছাদ থেকে নামতে নামতে আন্টি পুরো রেডি, খাবার রেডি। তো এই পুরো সবকিছু তুমি ব্যালেন্স করো কি করে, মানে এত ফাস্ট টেকনিকটা জানতে চাই। এখন চলে গেছে ফাস্টনেস। তবে এই প্রশ্নটা আজকে ও আমাকে এই পডকাস্টে করলো, কিন্তু এই প্রশ্নটা ওদের মানে সারা জীবনে গত 25 বছর ধরে, 25 বছর বলবো মানে একটু বড় হওয়ার পর থেকে, যে তুমি কিভাবে এটা করতে। হ্যাঁ, একটা সময় যেটা তোরা আমাকে দেখেছিস, যে আমি একাধারে পুরো বাড়ির সব কাজ, মানে রান্না বান্না, তখন যেরকম কাজ করতাম লোকে মনে করতো কিন্তু যে এরা বাড়ির কাজ করে না, কারণ তখন টিভিতে যারা আসতো তারা কিন্তু ওই ফিল্ম স্টারদের একটা যে অরা থাকে সেটা ছিল, এরা কিছুই করে না। তো সেখানে আমি কিন্তু সব কিছু করেই আসতাম। নাচও শুরু হয়ে গেছিলো ওই 10 বছরের ওই সময়টার পরে, ক্লাসও নিতাম ফুল ফ্লেজড, কিন্তু ওই পাশাপাশি সব চলতো। কিন্তু ওই যে আমি যে কথাটা প্রথম থেকেই বললাম, ইট ওয়াজ দ্য ফোকাস। আমি যখন নিউজ পড়তাম তখন কিন্তু আমার ফোকাস ওয়াজ অনলি অন নিউজ। তখন আমার কাছে আর সব কিছু কিন্তু বন্ধ, অন্ধকার। যখন তোদের ক্লাস নিতাম তখন আমি শুধুই নাচের টিচার, তখন আমি তৈরি করছি, মেয়েদের তৈরি করছি। যখন আমি রান্না করতাম তখন আমি পারমিটেশন কম্বিনেশন করে কি নতুন কি করা যায় সেটা ভাবতাম এবং সেটা অ্যাপ্লাই করতাম। আমরা তো রান্নাটার জায়গাটায় গেলে মনে হয় কিছু সরঞ্জাম কি দেব সেটা ভাবতে ভাবতেই তো সময়টা চলে যায়। না, সেটা ওটা প্র্যাকটিস। আর সেদিনকে একটা বিয়ে বাড়িতে গিয়েও আমাদেরই এক নৃত্যশিল্পী বন্ধুই বলছে, আমি তো ভেবেছি আমি অনেক দেরিতে গেছি, তো বিয়ে বাড়িতে ঢুকেছি অনেকটা দেরিতে। তা ও বলছে যে আমি তো ভাবছিলাম তুই আসবি না, কারণ তোকে আরেকজনের নাম করে বলছে। ওকে জিজ্ঞেস করলাম যে ও বলেছে বাড়ির থেকে বেরোচ্ছে এখন, তো ও বলেছে হ্যাঁ, ও বললো যে এখন বাড়ির থেকে বেরোচ্ছে। বললো না, ও যদি রেডি হয়ে গিয়ে থাকে, ও রেডি হতে 10 মিনিট টাইম লাগে। ও রিহার্সাল থেকে যদি নেমে, যেটা তোরাও বলতি, ওখানে চিৎকার করে করে বললো যে ও 10 মিনিট টাইম লাগে, তারপরে তো আসতে যতক্ষণ, তার মানে ও আসছে না, বাজে কথা বলেছে। আমি বললাম না রে, এখন আর অত তাড়াতাড়ি সবকিছু করতে পারি না, ইট টেকস টাইম। সত্যি, কিন্তু এটা আন্টির কাছ থেকে আমরা সবসময় শিখেছি যে কিভাবে সবকিছু ব্যালেন্স করে টাইমটাকে চলতে হয়। নাচবে যখন তখন নাচবে, তখন অন্য কিছুর কথা ভাববে না। কিন্তু টাইমটা তো কেটে যায় আন্টি, সেটাকে ব্যালেন্স করবো কি করে? মানে একটা 24 ঘন্টার মধ্যে সবকিছুকে, 24 ঘন্টায় প্রত্যেক দিন তো এই প্রত্যেকটা কাজ করছি না। ওকে, এটার মধ্যে কিন্তু রেস্টটাও তোমার ঠিক সময় মতো নিতে হবে। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ অলসো। সেটা না হলে একটা সময় পরে শরীরও ভেঙে যাবে। সেটাও আমি সম্মুখীন হয়েছি। সুতরাং সেটাও আমার কাছে একটা বড় আই ওপেনার, যে কিছু করতে গিয়ে আমি শরীরটাকে একটা সময় অবধি যায়, যেটা এখন তোমাদের বয়স, সেটা হচ্ছে যে কোনো কিছু খুব ইজিলি করে ফেলা যায়। মানে অনেক কিছু একসাথে করলাম, দৌড়ে করলাম, ঘুমটা 2 ঘন্টা করলাম, তারপরে দিনটা চলে গেল।
সেটা আর একটা সময় পরে হয় না, আর ওটা করে নষ্ট হয়ে যায় শরীর। মানে এই কষ্টটা করেছো বলেই হয়তো আজকে আমরা এরকম ভাবে কষ্ট তোমাকে বলে না, এটা ওটা ওটা থাকে, তোমরাও করছো, এখন রিয়েলাইজ করছো না, পরে গিয়ে বুঝতে পারবে। থ্যাংক ইউ আন্টি। একদম অন্য একটা জোনে প্রশ্ন করব। শাস্ত্রীয় নৃত্য স্পেশালি গুরুমুখী বিদ্যা, তোমার কাছে গুরু শিষ্য পরম্পরাটা আমরা শিখেছি। আমার দর্শক তো অনেক কিছুই জানে না, তোমার কাছ থেকে যেগুলো আমরা জানি আমার মনে হয় আমার দর্শকের সাথে শেয়ার করাটা উচিত। তার জন্য আবারও এই প্রশ্নটা তোমার কাছে, যে গুরু শিষ্যের যে সম্পর্ক, এটার আসল মানেটা যদি তুমি বলো। গুরু শিষ্য এই পরম্পরা হচ্ছে আমাদের একদম ঐতিহ্যবাহী, এবং আমরা যারা ওড়িশি নৃত্য নৃত্যশিল্পী। সাধনা করেছি, তার তো পরম গুরু জগন্নাথ দেব। জগন্নাথ দেব একদম পাশেই বসে আছেন, সব শুনছেন এবং দেখছেন। তো তিনি হচ্ছেন পরম গুরু, এবং তারপরে শুধু একটা ডিসিপ্লিন বললেই ভুল বলা হবে, যে কোনো ক্লাসিক্যালি এই হচ্ছে গুরুমুখী বিদ্যা। সুতরাং তোমার যদি কোনো গুরু নেই সামনে, তুমি তোমার মতো এগোচ্ছ, তোমার মনে হচ্ছে তুমি ঠিক করছো। আমি তো ইউটিউব দেখে, এখনকার দিনের বলছি, আমি ইউটিউব দেখে করছি, সেটাতে কিন্তু সম্পূর্ণ হয় না। মানে আমাদের যে শিক্ষাটা, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। আর এই যে গুরু থেকে শিষ্যর কাছে, আমরা জানি যে অভিনয়ের 4টে ভাগ আছে, মানে একদম। নৃত্যশিল্পী হিসেবে আমরা যেটা জানি, আঙ্গিক, বাচিক, আর্য আর্য আর সাত্বিক। এই যে সাত্বিকম সাত্বিকম আর কি, যেটা সত্তা থেকে আসে, সেইটাই কিন্তু আসলে গুরুর থেকে চলে যায় একজন শিষ্যের কাছে। এবং এই সাত্বিকম কিন্তু সবাই ছাড়েন না। তিনি যখন বুঝতে পারেন যে এই আমার সঠিক শিষ্য, সাত্বিকম কিন্তু সেখানেই ছাড়া হয় আর কি। সুতরাং গুরুর সাথে যদি তুমি একদম এইভাবে যুক্ত থাকা মানে হচ্ছে আত্মিকভাবে যদি যোগটা থাকে, এবং তার সংস্পর্শে সবসময় তার সাথে সাথে তিনি কি বলছেন সেটাকে আত্মস্থ করা। কারণ কোনো গুরু কিন্তু তার শিষ্যের অধঃপতন বা পতন চাইবে না। একজন যথার্থ গুরু কিন্তু চাইবে যে আমার শিষ্য কতটা উপরে উঠছে, সেটাই কিন্তু তার কাছে সবচেয়ে বড় চাওয়া। আর তার বাইরে যদি গুরু হয়, যে যারা মনে করেন, যদি কেউ সেরকম থাকে যে না, শিষ্যদের সেই চান্সটা দেওয়া উচিত না, সে গুরু নয়। আমিও আমাকে গুরু মনে করি না। তুমি যেভাবে আমাদের সবাইকে তৈরি করেছো, বড় একটা নাম, মানে সেই সম্বোধনটা তোমরা আমায় করো, তোমাদের মনে সেটা যাদের হয়, যারা আমার সেই সংস্পর্শে থেকেছো, তাদের আমি গুরু নিশ্চয়ই। আর শিষ্য যদি এরকম হয়ে যায় যে একটা সময় এলো যে যেখানে সে গুরুকে অবজ্ঞা করছে, সে গুরুর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে কিন্তু সে যথার্থ শিষ্য হতে পারেনি আর কি। ঠিক। তো সুতরাং সব কিছু মিলেই আর কি, বিকজ ডান্স তো প্রথমেই একটা ডিসিপ্লিন, কিন্তু সে শাস্ত্রীয় নাচই হোক, যেই নাচই হোক না কেন, ডিসিপ্লিনটা ভীষণভাবেই আসতে হবে। তুমি তো ছোটবেলা থেকে এই ডিসিপ্লিনটা মেনটেন করে ডান্সটাকে পুরো রপ্ত করেছো আন্টি। তো এই ক্ষেত্রে আমি একটু বলবো যে তুমি যদি ছোটবেলার উর্মিলাকে যদি তুমি কিছু বলতে চাও, এখন এত দিনের একটা এক্সপিরিয়েন্সের পর, পুরোটার পরে তুমি কি অ্যাডভাইস দেবে? হ্যাঁ, আমি ছোটবেলার উর্মিলাও যেভাবে আমি তৈরি হয়েছি, আমি কিন্তু চেষ্টা করেছি ঠিক সেইভাবে আমার কাছে যারা এসেছেন নৃত্য শিক্ষা করতে, তাদেরকে কিন্তু সেইভাবেই গড়ে তোলার চেষ্টা করেছি। সুতরাং আমি এখনও আমি মনে করি ডিসিপ্লিন, অ্যাটিটিউড, সামথিং নিউ, তারপরে কম্পিটেন্স তো আছেই, আর তার সঙ্গে এনথুজিয়াজম, সব কিছু যদি একজনের মধ্যে আমরা বপন করে দিতে পারি, সেখানেই সার্থকতা।
আর সেইগুলো সবকটাই আমাকে আন্টি দিয়েছে। আমি এই জন্যই বোধহয় সকলের এত প্রিয় মানুষ হয়ে যেতে হ্যাঁ, পেরেছি। এখন আমি কথাটা কাটছি। এখন যেমন তুমি নিজের ক্ষেত্রে তো মানে নাচ, যদি নৃত্য ক্ষেত্রে বলি, নৃত্য ক্ষেত্রেও তুমি তোমার মতো এগিয়ে যাচ্ছ বা আমার কাছে যা করেছো সেটা চর্চা করছো, কিন্তু তুমি তোমার যেভাবে পথটা এখনকার একদম উপযোগী হিসেবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, আই রিয়েলি ফিল প্রাউড যে আমার ছাত্রী এইটা করছে। এবং আজকে যেভাবে আমরা বসে রয়েছি, সবসময় আগে তো আমি ওই দিকটা ছিলাম, এই দিকে আমার মতো অন্য কোনো মানুষ, কোনো মানুষকে শিল্পী ছিলেন। শিল্পী থেকেছেন বা পলিটিশিয়ান থেকেছেন। আমার একটা সময় মানে রেকর্ড ছিল আর কি, যে আমি একসঙ্গে ইলেকশন বুলেটিন পর একদিন 14টা করেছিলাম। তো সেটা থাকছেন, বা অভিনেত্রী থাকছেন, বা এরকম। একটু মাঝখানে তো কাছে আজকে এই ঠিক এক্সপিরিয়েন্সটা আলাদা তুমি হয়ে আমাকে একটু বলো পরে। তুমি যখন মনে করবে, তুমি আমাকে এই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, যে কোনটা? এই যে 14টা পলিটিশিয়ানসকে একদিনে 14টা বুলেটিন পড়েছিলাম, এবং Okay. এক একটা বুলেটিনে দুজন করে পলিটিশিয়ান ঢুকছিলেন, এবং একদম উল্টো উল্টে, কিন্তু মানে এই একজন experience-টা একটু বলো, একজন বামপন্থী যদি হন, তার তখন হচ্ছেন তো কংগ্রেস বামপন্থী, ওই সময়কার তফাৎটাই কথা, ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো এই দিক দিয়ে সামনে দিয়ে ঢুকলেন একজন, আমি কিন্তু এই জায়গাটাতেই বসে আছি, আমি মাঝখানের কথাগুলো আবার বলছি, তার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে এইদিকে গেস্ট। নাম করা তো ঠিক হবে না, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু বামফ্রন্টের একদম মানে উচ্চ পর্যায়ের কোনো নেতা, তিনি বেরিয়ে চলে গেলেন। কংগ্রেসের একদম ওই রকমই সমান একজন তার পরের জন এসে বসলেন। সুতরাং আমাদের প্রশ্নটা উল্টো, মানে পুরো প্রেক্ষিতটাই তো চেঞ্জ হয়ে গেল আর কি। একদমই। তো এই ক্ষেত্রে যেটা ভীষণ দরকার হচ্ছে রিফ্লেক্স। লাইভে আমরা তো সবসময় কাজ করেছি, লাইভ, এভরিথিং ওয়াজ লাইভ। তো সেই লাইভে কানে বোধহয় ননস্টপ কনভারসেশন চলতে থাকতো। এই সব কনসেন্ট্রেট করা যায় আন্টি, বিকজ ফোকাসই করতে পারা যায় না যদি তুমি মানে সামনে একটা চলছে টেলিপ্রম্পটার, যদি চলে টেলিপ্রম্পটার চলছে তার মতন, মানে যেই খবরটাতে আমি আছি, আর কানে আসছে যে অ্যাটেনশন উর্মিলা, একটা এই মাত্র এটা ঘটেছে, এবং ওরা স্ট্রেট লাইভ থেকে দেখাতে শুরু করে দিত, আনএডিটেড পোর্শন। এবং তখন ওই একটা ছোট্ট জাস্ট বলে দেওয়া হলো যে এখানে দুর্ঘটনা হয়েছে, একটা জাস্ট বলে দিল। এবারে আমরা মনিটরের দিকে তাকিয়ে থাকতাম, ওই যে রানিং যাচ্ছে সেটার উপরে বলতাম। ইট ওয়াজ সো ডিফিকাল্ট ম্যান, সত্যিকারের ডিফিকাল্ট। এবং আমরা এটাও বলতাম যে এটা আপনাদের আনএডিটেড দেখানো হচ্ছে। এরপর মানে এডিট করবার সময়টাও পাওয়া যায়নি আর কি, জাস্ট এসেছে ক্যামেরাম্যান, ওখানে দিয়ে দিয়েছে, ওপর থেকে আমাদের বলে দিল, আমরা বলতে থাকছি। তো সেটার ওই যে ওই অ্যাটেনশনটা অ্যান্ড রিফ্লেক্স, এই দুটো সমানভাবে কাজ করতে হতো। অ্যানাউন্সমেন্টও সেটা একটা খুব বড় ব্যাপার ছিল। সত্যি তাই, মানে এরকম ভাবে দূরদর্শনের যত হোল নাইটস ওয়ারি যত হয়েছে আর কি, তো প্রত্যেকটাতে আমি অ্যাঙ্কার ছিলাম, হোল নাইট ধরে লাইভ প্রোগ্রাম হতো। পরে মানে আমি 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 সত্যি অবাক, আমি যত শুনছি। আমি তো তবে আমি আগে না সোশ্যাল মিডিয়া, মানে এখনকার মিডিয়াটাকেই ধরে উঠতে পারছি না। আমি কিন্তু জাস্ট তোমাকে প্রশ্নই করতে যাচ্ছিলাম, রেডিও যুগে তো জন্ম আমাদের, হ্যাঁ, তখন শুধু রেডিও ব্রডকাস্টিং, তো তখন ব্রডকাস্টে কাজ করেছি, তারপরে এলো টেলিকাস্টিং। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন সময়ের পরিবর্তনে বিভিন্ন জিনিস এসেছে গেছে, কনস্ট্যান্টলি কাজ করে গেছি, ঠিক তাই। হ্যাঁ, তো কিন্তু এখনকার ব্যাপারটা ঠিক ধরে উঠতে পারি না আর কি। এখনের ব্যাপারটা বোধহয় কেউই ধরে উঠতে পারে না। এখনকার মানুষ যারা রয়েছেন তারাও মোটামুটি ধরে উঠতে পারেন না যে কি অ্যালগরিদম চলছে, কখন কে খারাপ কথা বলে চলে যাচ্ছে। আর মানে সোশ্যাল মিডিয়া বলবো না, আমার কিছু ফলোয়ার্স এমনি নেই, আরো চলে যাবে সবাই। হ্যাঁ, মানে ভীষণ মানে ফেক ব্যাপারটাও না এত ইকুয়ালি পাশাপাশি এসে গেছে। যতটা সোশ্যাল মিডিয়া এগোচ্ছে, নিশ্চয় আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া তো কিছু করার নেই। আমাকে কালকে ভিক্টোরিয়া একজন জিজ্ঞেস করেছে আপনার কতজন ফলোয়ার, উনি আমাকে কিছু ফিড দেবেন, বললাম আমার কোনো ফলোয়ার নেই।
আমি কোথাও নেই। হ্যাঁ, তুই জানিস সেটা কিন্তু ভালো হ্যাঁ করে। একদমই, তুমি তো কিন্তু আমি কিন্তু ভালোবাসার জোয়ারেই বেঁচে রয়েছি। কিন্তু তুমি ফেসবুকে সবাইকে দেখো। হ্যাঁ, আমি সবাইকে দেখি। হ্যাঁ, আমি মানে সবাইকে দেখি। এটা এবং ফেসবুকে একটা জিনিস আছে না, লোকে আমাকে দেখেছে বললে লাইক দেবে, সে তুই ভালো মতোই জানিস। ওকে আমি বকেও দিয়েছি, তুমি বলছে তুমি আমাকে আমার কিছুই দেখো না। আমি সবই দেখি, কিন্তু আমার যেটা ভালো লাগে সেটাই আমি সেটাকে লাইক like দিই। করো। আমি লাইক দিই, সেটাই আমি লাভ দিই। আমি কিন্তু আমি দেখেছি বলতে আমি লাইক দিই না। এই কথার এবারে পরিপ্রেক্ষিতে সেই জন্য আমি ভীষণ মিসফিট এই সময় দাঁড়িয়ে। একদমই না, আমি বলবো বোধহয় এই শিক্ষাটা সবার থাকা উচিত যে যার যেটা পছন্দ হচ্ছে না সেটা এড়িয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার। এড়িয়ে যাওয়াটা, যেটা সোশ্যাল মিডিয়া তো করছে না, এড়িয়ে তো যাচ্ছে না। কে ঠিক কে বেঠিক সেইটা ধরিয়ে দেওয়ার জন্য মানে কিভাবে ঝাঁপিয়ে পড়বো আর কি। আমাদের অফলেটি ডান্স ফ্রেটার্নিটিতেই একটা ঘটনা যে হলো, সেটা ঠিক বেঠিকের মধ্যেই আমি যেতে চাই না। তোমার যদি মনে হয়ে থাকে যে না, দিস ইজ নট ডান, ইউ অ্যাভয়েড ইট। তা বলে এমন একজনকে শিল্পীকে ঠেলিয়ে এমন জায়গায় নিয়ে চলে গেলাম যে তার মনে হচ্ছে যে আমি জীবনটাই শেষ করে দিই, এটা তো ঠিক নয়। এটা তো কোনো মিডিয়ার কাজ নয়। আমি এটা ভেবেই খুব অবাক হই যে যার পছন্দ নয়, যে কোনো জিনিস যদি পছন্দ না Avoid হয় করে যাও। জাস্ট অ্যাভয়েড করে যাওয়াটাই আমার মনে হয় সেটার একদমই। একদম ভালো শিক্ষার একটা ধরন। আমরা তো কাউকে দায়িত্ব দিইনি বিচার করার, আমাদের আর বিচার করার জন্য ভগবান আছেন। কতটা খারাপ কথা বলতে পারি, কতটা তার একটা কম্পিটিশন। সো দিস ইজ নট ডান আমার মনে হয়। সেজন্য আমাকে সোশ্যাল মিডিয়া টানে না, কিন্তু সময়ের সাথে তো তাল রাখতে হবে। আমি সব তুমি দেখি। আমাকে একটা জিনিস আমি সব বলো দেখি। আন্টি, তুমি তো সব মানে আপগ্রেডেড সময়ের সাথে তুমি তাল মেলানোর চেষ্টা এটাই তো তো আমি বলছি, করছো, সেটা করতেই হবে, করতে তাছাড়া তো হবে, কিন্তু কিছু করার নেই। তো এই জায়গা থেকে মানে যারা শিল্পী, যারা নিজের শিল্প সত্তাটাকে দেখানোর একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এবং সেই জায়গা থেকে কিন্তু এই মিডিয়া দারুণ। একদমই সেখানে কোনো মানে এবং হাজার যত হাজার আমরা লোকের স্টেজে কাছে- যতটা না পাচ্ছি একদম, লোক, আমরা একদম। লাখে লাখে যত লোকের কাছে লাখে পৌঁছে লাখে যেতে লোকের পারছি, কাছে, কোটি কোটি লোকের কাছে পৌঁছে পৌঁছে যেতে যাচ্ছি। পারছি, ঠিক। হ্যাঁ, তো সুতরাং সেই দিক থেকে তো এটা অনেকটা এগিয়ে। একদম। কিন্তু এই মিসইউজটাকে বন্ধ করতে হবে। কিভাবে আমি জানি না, বাট ইট ইজ বিং মিসইউজড। সত্যি কারণ প্ল্যাটফর্ম হিসেবে তো এর থেকে ভালো হয় না। আমি ভালো কাজ দিয়ে যদি এগিয়ে যেতে পারি, আমি আমার জনারকে যদি বিশ্বাস করি, তার ভালো কাজ আমি দেব। আমাকে এখানে বেঁচে থাকতে হলে, মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হলে, বেঁচে থাকতে হলে, মানে অ্যাক্টিভ থাকতে হলে আমার ট্রেন্ড ফলো করতে হবে। ঠিক আছে, ঠিকই তাই। হ্যাঁ, কিন্তু সেই ট্রেন্ডটা তো আমার ট্রেন্ডও হতে পারে। হতেই ইফ পারে। ইট ইজ ডিফারেন্ট, ওয়াই নট আমার ট্রেন্ড? আমার যে ট্রেন্ড সেটাও তো হতে পারে। আমার কেন সবার দেখানো ট্রেন্ডেও আমাকে ওটার মধ্যেই ঢুকতে হবে? এটা আমার কথা। তো সেই জন্য আমাকে ফলোয়ার হবে রে, কেউ হবে না। তুমি এত কিছু বললে আন্টি এখনকার সময় নিয়ে, প্লাস তার আগের, তুমি তো অনেকগুলো সময় তুমি দেখেছো। তোমার কি মনে হয় যে একজন ক্লাসিক্যাল ডান্সার হিসেবে নিজেকে স্টেবল করতে হলে, গ্লোবালি স্টেবল করতে হলে কি করা উচিত, কি উদ্যোগ নেওয়া উচিত? উদ্যোগ নেওয়া উচিত মানে হচ্ছে ক্লাসিক্যাল ডান্সই বলো, ক্লাসিক্যাল মিউজিকই বলো, তার তো একদম আলাদা একটা দর্শক থাকে, দর্শক বা শ্রোতা। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, এবং সেটা কিন্তু খুব রিজিড একটা থাকে। কিন্তু এখন যেই সময়টা এসেছে, উইথ চেঞ্জিং টাইম, মানে টাইম ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট, তো সেইখানে একটা ট্রেন্ড কন্টিনিউয়াস তৈরি হয়ে যাচ্ছে। এখন আর একটা 2 ঘন্টার মানে আমরা আমাদের ছোটবেলায় যেমন 1.5 থেকে 2 ঘন্টা এক একজন নাচতো। হ্যাঁ, মানে একা সোলো রিসাইটাল মানে 1.5 থেকে 2 ঘন্টা সে একাই ক্লাসিক্যাল পারফর্ম করছে, ক্লাসিক্যাল পারফর্ম করছে। এখন কিন্তু অতক্ষণ কেউ দেখবে না, ধৈর্যই নেই। ধৈর্যই নেই। যে কোনো যে ক্লাসিক্যাল ফেস্টিভ্যালগুলো যদি এখন দেখো, তোমাকে টাইম দেওয়া হয় 20 মিনিট, ম্যাক্সিমাম 40 মিনিট। তার মধ্যেও কিন্তু চেষ্টা করতে হয় কি নতুন দেখানো যায়, সামথিং ট্রেন্ডি। তার সঙ্গে আমাদের যে ধ্রুপদী
ভঙ্গিমা, ধ্রুপদী, নৃত্য, সেটাকে আমি কোথায় মার্জ করি, সবাই কিন্তু সেটা করছে এখন। এটা তার মানে বলতে তোমরা চাইছো অনেক একটা ছোটবেলা fusion-এর থেকে জায়গা, হ্যাঁ। হ্যাঁ, মানে যেটাকে আমরা ফিউশন বলতাম, এখন কিন্তু সেই ফিউশনটাই একটা অন্য রূপে দেখা দিচ্ছে। পিওর ক্লাসিক্যালটাও থাকছে, তার সঙ্গে কোথায় কি একটু মিশিয়ে Twist। দিতে পারি, টুইস্ট দিতে পারি। এবারে আমার এই জায়গাটাতে আমি মাঝে মাঝে নিজেকে এরকম করি। হ্যাঁ, সত্যি আমরা এটা শিখেছি এটা আমরা, কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু আমার একদম শুরু থেকেই ছিল, সামথিং ডিফারেন্ট। সো আমি মুভমেন্টসে ক্লাসিক্যাল থেকে কখনো সরিনি, চিন্তায় সরেছি। চিন্তায় মানে যখন সাবজেক্ট ভাবছি এবং সেটাকে কিভাবে পুট করব, সেই জায়গাটা আমি নিশ্চয়ই সমসাময়িক সময়কে ধরবার চেষ্টা করেছি। এখন সেটা খুব ভ্যারিডলি হচ্ছে, সেইটা দেখে আমার খুব আনন্দ লাগে। সত্যি তাই, সত্যি। তখন এটা কিন্তু আমাকে ভীষণ বলা হতো যে মানে শি ইজ নট দ্যাট ক্লাসিক্যাল, এখন সবাই সেটা। হ্যাঁ, ও মোর ক্রিয়েটিভ ওয়ার্ক করে, শি ইজ নট ক্লাসিক্যাল, মানে যেহেতু ওই পাঞ্চিংটা। তুমি সময়টাকে অনেক আগে থেকেই হয়তো বুঝে গেছিলে যে সেটা বলো, মানে বেশি বলা হয়ে যাবে, But- এটাই but সত্যি। এখন মনে হয় আর কি যে এটা আমরা স্টুডেন্ট হিসেবে যতটা দেখেছি আন্টিকে, যে আন্টি সব সময় সময়ের থেকে একটু এগিয়ে কাজ করে এসেছেন। যেটা তুমি বললে যে এখনের যে রিল কালচার হয়তো আমি সেটার সাথে খাপ খাওয়াতে পারছি না, কিন্তু না, আমি সেটা কিন্তু রিলের সাথেও বলবো না, জানিস তো, মানে এই দৌড়ানোটার সাথে রিলটাও কিন্তু ঠিক আছে, ওই যে একটা 1.5 মিনিট 2 মিনিটের যে জিনিসটা হচ্ছে, কিন্তু কোথাও একটা না আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করে ফেলছি। মানে প্ল্যাটফর্মটাও যেমন ধরতে বিরাট গিয়ে। হয়েছে, সেই সঙ্গে ওই যে গুরু শিষ্য পরম্পরাটা আগে বললি, মানে এখানে তো কেউ ধরিয়ে দেওয়ার নেই, সবাই করছে। ঠিক ঠিক আছে, যারা ভালো তাদের প্রচুর ফলোয়ার্স হচ্ছে, তাদের প্রচুর ভিউজ হচ্ছে, সব হচ্ছে। আর যেগুলো ভালো না সেগুলো ইকুয়ালি দেখতে হচ্ছে, সেটা ভালো লাগছে। তোমার মনে হয় না যে সেই ইকুয়ালি জিনিসগুলোকে মানে কোথাও গিয়ে মানটা পড়ে যাচ্ছে? সেটাই তো, কেউ মানে ওটাই তো আমি বললাম, কেউ নির্ধারণ করবার নেই তো, ঠিক ঠিক সেই জন্যই মানটা আর, পড়ে যাচ্ছে। এবারে যারা ভালো এতে কাজ করছে তাদেরটা তো চলছে, তাদেরটা বেশি দর্শকের কাছে পৌঁছচ্ছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অসুবিধা হচ্ছে সাধারণ দর্শকের। সত্যি। আর ওই আর সাধারণ দর্শকের কাছে ওইসব বিচার খারাপ বুদ্ধিটা জিনিস, থাকছে না। বিচার বুদ্ধিটা থাকছে না। এবং ওই খারাপ জিনিস আমি দেখলাম, আমি করি না এটা, আমি জেনারেলি বলছি যে ভিউজটা তো খুব ম্যাটার করে এখানে। একটা কেউ দেখলাম, প্রচন্ড হাসলাম, আমি আমাদের ক্লাসেই দেখি কিন্তু আগে এইটা দেখ 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 করে, কিন্তু ওটা 50 বার সবাই দেখে যাচ্ছে, তার ভিউজ তো এমনি বেড়ে যাচ্ছে। একদম। সো বাজে জিনিস বেশি ঘুরছে। মানে ওটা হাসির পাত্র যখনই হচ্ছে তখন লোকে বেশি দেখছে, তার একদম। মানে। আর সেই জন্য অনেকে হাসির জিনিস ওরম ভাবে করছে। কিন্তু নৃত্যটা এটা তো একটা সাধনার জায়গা, এটাকে কোথাও হাসির পাত্র বানিয়ে দিলে সত্যি গায়ে লাগে। সত্যি গায়ে লাগে। একদম ওটা আমি নিতেই পারছি না, মানে এটা আমার একটা খামতি, বড় খামতি না আন্টি, এটা আমরা আমাদের মানটাকে তুমি এইভাবে তৈরি করেছো, সবসময় উপরে দেখার জন্য চোখটাকে তৈরি করেছো। একদম। সেই মানে আমি চোখটা ওটাই আমাদের নিচ্ছি। কোথাও মনে হয় আমাদের চোখের সামনে এখন যে ফোন সব থেকে বেশি যেটা ইউজ হয়, এই টেকনিক্যাল। আগে এই যে ব্রডকাস্ট, টেলিকাস্ট, পডকাস্ট, এই যে বলছি, আগে ব্রডকাস্ট মানে বাড়িতে বসে তুমি রেডিও শুনতে পারবে, তোমার সঙ্গে সঙ্গে তো রেডিও ঘুরছে না, টেলিভিশন ওয়াজ সাচ। কিন্তু এই যে মুঠো ফোন, এখন পডকাস্ট বা হোয়াট এভার ইউ আর সেইং, মানে সোশ্যাল মিডিয়া তো তোমার হাতের মুঠোয়, তুমি 1 সেকেন্ড নিজে মানে ফ্রি বসা মানে ওটা দেখছি আমি, এটা বিশাল ধারালো অস্ত্র, কিন্তু সেটার ইউজ সব জায়গায় ঠিক মতো হচ্ছে না। সবাই প্রিয়াঙ্কা তপাদ্দার, গৌরব তপাদ্দারের মতো করছে না। ঠিক ঠিক আন্টি আমাকে বেশ আনন্দ ওকে আমি সবসময় ভীষণ সাপোর্ট করি, ও সেই সাপোর্টটা পেয়ে গেল আবারও। আসে। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি, তোমার এই সাপোর্টটা পেয়েছি বলেই তো আজকে সকলের কাছে পৌঁছতে পেরেছি। একদম কিন্তু খুব দুষ্টু, ভীষণ পাজি।
যুদ্ধকালীন অবস্থায় চলে আসছি, তার থেকে একটু ট্র্যাকটা চেঞ্জ করে দিই। এখন তো চারিদিকে যুদ্ধ। একদম চারিদিকে যুদ্ধ চলছে, না, না, কিন্তু তারপরেও পৃথিবী আবার আমরা- শান্ত হবে, এটা হতেই হবে। একদম একদম শান্ত পরিবেশে আমরা থেকে অভ্যস্ত, এবং যুদ্ধ খুব বেশি ভালোও লাগে না সব সময়ের জন্য। তো এই যুদ্ধের জায়গাটা থেকে একটু পেরিয়ে তোমাকে তুমি সবসময় ডান্সের প্রতি ডিভোটেড ছিলে। সেটা আমরা দেখেছি ডান্সের মাধ্যমে, যেটা তুমি প্রথমেই বললে যে আমাদের পরম গুরু জগন্নাথ। তোমার জীবনে জগন্নাথ কতভাবে প্রভাব ফেলেছে, এটা যদি একটু বলো। কতদিনের এই পডকাস্টটা, কতদিন চলবে? সে বলতে গেলে তো অনেক কথা। বলো না অনেক একটু কথা। শুনি। আমরা আমাদের ভালো লাগে। আমার মনে হয় এটা আমি আমার জন্য করছি। আমার যারা দর্শক, যারা শুনতে ভালোবাসবে, তারা প্রত্যেকে শুনবেন, এবং ভগবান আমাদের সবার উপরে থেকে সবকিছু দেখছে। আমাদের এই যে অভিযোগগুলো ভগবান শুনছে। হ্যাঁ। তো তোমার এই প্রভাবটা, তোমার জীবনের এই প্রভাবটা আমাকে বলো। আমার জীবনে আসলে পুরোটা আমি বলে উঠতে পারবো কিনা জানি না, বাট তোরা তো শুরু থেকেই সেটা দেখেছিস। তো অনেকটাই ওনার প্রভাব, মানে আমারও ওনার কাছে নিজেকে একদম নিবেদন, মানে আমি তোমাদের যেটা শিখিয়েওছি, আমরা খানিকটা মাহারি প্রথাটাকে পুরোপুরি তো আর করতে পারি না। মারি প্রথা একদমই ওদের প্রথাগত একটা আলাদা, বাট আমরা নিজেদের সেইভাবে আমাদের প্রোডাকশনও আছে সেটার উপরে। হ্যাঁ, তো জগন্নাথ দেব কখন যে কোথা থেকে কিভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আক্ষরিক অর্থে তো আমি বলতে পারবো না, কিন্তু প্রতিটা ক্ষেত্রে দাঁড়িয়েছেন। আমার জীবন ভীষণ আপ ডাউন নানাভাবে। সেই ওই যে বললাম, অনেক দিনের পডকাস্ট যখন করবি তখন আমাকে 13টা এপিসোডের, আমাদের দূরদর্শনে হতো মিনিমাম 13টা এপিসোড, 13টা এপিসোডের জন্য আনবি, আমি সব বলবো ডাউন আপ। তার সঙ্গে উনি আমাকে কীরকম টেনে 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 তুলেছেন। আমার বাড়ি থেকে ওনার রথযাত্রা বেরোয়, একটা অনুষ্ঠান আমি কটকে একটা ফেস্টিভ্যাল করতে গেছিলাম, তো সেখানে যখন গিয়ে পৌঁছই, 3 দিনের ফেস্টিভ্যালটা ছিল, এখনও হয় সেটা, বারাবাটি ফেস্টিভ্যাল। তো আমাদের সেকেন্ড দিনে ছিল, আমার একটা যুগলবন্দি ছিল ঋষি আর কথাকালির, কৌশিকের কথাকালি, আমাদের একটা যুগলবন্দি ছিল। তো আমরা আগের দিন পৌঁছেছি, প্রচণ্ড বৃষ্টি, মানে সব ইনগরেশন হয়ে গেল, সব না সেদিনকার নাচও হয়ে গেল। আমরা রাত্রে হোটেলে ফিরে এসেছি, বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি, মানে সকালবেলা উঠে দেখছি সব মানে ওলট পালট আর কি। হ্যাঁ, তো আমরা তো দুজন ভাবছি হবে না, আজকে আমাদের অনুষ্ঠান হবে না, মানে সেরমভাবেই আমরা মানসিকভাবে তৈরি। সকালবেলা সার্কিট হাউসে এলেন যারা আয়োজন করেছিলেন, তা আমরা তো তাকে দেখেই বললাম আজকে তো হবে না নিশ্চয়ই, কারণ জল হয়ে গেছে শুনলাম, যেখানে হচ্ছে বারাবাটি স্টেডিয়ামে, কিন্তু ওখানে জল হয়ে গেছে, আর পুরো জিনিসটা ওপেন এয়ার ছিল। তখন উনি বললেন না না, আপনারা টাইমে রেডি হয়ে যাবেন, আমরা আপনাদের 4:30টার সময় এসে তুলে নিয়ে যাব। আমরা তো হ্যাঁ কী রে, কোথায় কী হবে? তা কৌশিক আমাকে বললো উড়িয়ে সাজ, শুধু সাজতে হয়, আজকে তো নাচতে পারবো না, উড়িয়ে সাজ। তা আমরা বললাম যাই হোক, আমরা সাজগোজ করে টোরে ওই বৃষ্টির মধ্যে ছাতা টাতা নিয়ে আমাদের খুব এইভাবে নিয়ে ঠিক গেল, গিয়ে দেখছি স্টেজের ওপরে এতটা জল, মানে পা ডুবে যাচ্ছে স্টেজের ওপরে। স্টেজে নাচ হচ্ছে ওখানকার, তখন একটা রিজিওনাল কোনো গ্রুপ নাচ করছে, আর আমি ভাবছি মানে এখানে কী নাচবো, কী করব। আর আমার তো সবসময় পা নিয়ে, যেহেতু আমার অলওয়েজ একটা প্রবলেম ছিল, তো আমি তো ভাবছি আমি তো কিছুই করতে পারবো না, আমি তো কোনো গ্রিপই পাবো না, পড়েই যাব আমি। তো মানে একদম না ভেতর থেকে একটা কান্না ঠেলে ঠেলে আসছে। হ্যাঁ, তো তাদের নাচ হয়ে গেল, যা পুরো সব একদম কাক ভেজা হয়ে নামলো, আমরা উঠবো, আমরা দুপাশে। আর কৌশিক আমাকে বললো কি, হ্যাঁ জগন্নাথকে ডাক। তখনও কিন্তু আমার বাড়িতে উনি প্রতিষ্ঠিত হননি, মানি মন থেকে সব কিছুতে, কিন্তু এবারে আমি ওই দিক থেকে দেখছি
খুব বড় ফেস্টিভ্যাল, সো দুজন টেলিভিশন অ্যাঙ্কার করছেন, বলছেন আর কি আমাদের সম্পর্কে। তা বলছেন আর কৌশিক দেখছি উল্টো দিকে একদম হই 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 করে মানে পায়চারি করছে আর কি করছে, আর আমিও না এদিকে আমি খালি কায় মনোবাক্যে আমি শুধু ওনাকে স্মরণ করে যাচ্ছি যে প্লিজ বন্ধ করে দাও, প্লিজ বন্ধ করে দাও। তখনও বৃষ্টি পড়ছে এবং ওরা কিন্তু ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই অ্যানাউন্সমেন্ট করছে এবং সামনে 10খানি লোক বসে আছে। স্বাভাবিক বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে 10টা লোক, জায়গা 2000 লোকের। হ্যাঁ, তো সব দিক থেকেই মনে হচ্ছে মানে কি কেন কি করব। তো এরকম করে আমি প্লিজ ঠাকুর রক্ষা করো আজকে আমরা যেন। এবং ওই প্রথম আমার কিন্তু উড়িষ্যার বুকে প্রথম ওড়িশি আমি নাচতে গেছি, ওটাও আমার কাছে একটা বিরাট ব্যাপার। ইউ ওয়ন্ট বিলিভ, আমাদের মিউজিক শুরু হলো আস্তে 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 আস্তে, মানে ওই যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি আস্তে 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 থেমে গেল, পুরো থেমে গেল। যখন আমরা ঢুকছি স্টেজে ঢুকছি যখন, নট আ ড্রপ। হ্যাঁ, আমরা ঢুকলাম, ঢুকে এবারে আমরা আগের দিন স্টেজ বুঝে এসেছিলাম, তো একটা জায়গা ছিল সামনে একদম, যেমন উনি আমাদের প্রোগ্রামে যেরকম স্টেজ লেফটে থাকেন ওখানেও স্টেজ লেফটে। এবং ওই যে বললাম ও মাঝখানে এরকম জল হয়ে গেছে, আমরা যখন নামছি জল তো আর নেমে যায়নি, জল আছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো নেমেছি মঙ্গলাচরণের এতে ঢুকেছি, আমি ঢুকে আমি ওটা ভাবছি এরে আমি ওখানটা দিয়ে গিয়ে যদি আমি বসি আমার তো সব প্রথমেই সব ভিজে যাবে। 45 মিনিটের প্রোগ্রাম, আমি ওই ভিজে জামা কাপড়ে তাহলে করতে হবে। এবং তার আগে আমি দেখেছি শিল্পীরা সব কাক ভেজা হয়ে নেমেছে। তো আমি মাঝখানে স্টেজের মাঝখানটায় এসে আমি খালি বললাম যে তুমি আমার এই কথা শুনলে, আমাদের মঙ্গলাচরণে যেটা বলা হয় যে অনুষ্ঠান যাতে ভালোভাবে হয় আমরা পুষ্পাঞ্জলি দিই, তো পুষ্পাঞ্জলিটা উনি ওইখানটা রয়েছেন, আমি মিড স্টেজ থেকে ওনাকে ছুঁড়ে দিলাম, আর ছুঁড়ে দিয়ে আমি চোখ বন্ধ করে বসছি। আর ওই যে ওইটুকু সময়ের মধ্যে প্রথম যে 5-7 মিনিটের মধ্যে প্রায় ভরে গেছে লোক, মানে লোকে ওয়েট করেছিল যে বৃষ্টি থামলেই যাবো, এরকমই একটা হয়তো হবে। 40-4 আমি এরকম চোখ বন্ধ করে বসছি আর দেখছি সবাই জয় জগন্নাথ করেছে। আমি ভাবছি হ্যাঁ আমার এটা বলতে গেলেই হয়, অনেক দিন পরে আজকে এটা বলছি। তো আর আমি না ভাবছি কি যে মানে কি হলো, হঠাৎ লোকজনও তো ছিল না। হ্যাঁ, তো আমি কেন করছে, আমি না চোখটা খুলেই দেখছি ওই যে ওখান থেকে আমি ছুঁড়েছি এরম গিয়ে ওটা ওনার পায়ে পড়লো গিয়ে। ওটা তো আমরা গিয়ে পায়ে চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে এরকম করে আস্তে আস্তে বসছি মিড স্টেজে, আর ওটা গিয়ে ওনার পায়ে পড়লো। ইট ওয়াজ জাস্ট মানে আমার না কাছে আনবিলিভেবল। যাই হোক সেটা হয়ে আমাদের ঠিক আছে, উনি নিলেন আর কি, আমারটা অ্যাকসেপ্ট করলেন। তারপরে তো নাচলাম, নাচ সেরকম কিছুই ওখানে পা রাখতে পারছি না, হয়ে যাচ্ছে সেরকম হলো। আমরা স্টেজ থেকে ফার্স্ট আইটেম করে বেরোনোর পরেই আমাকে কৌশিক বলছে যে হ্যাঁ কী হয়েছিল রে সবাই ওরকম হলো। আমি তোকে আমি পরে বলবো। আবার দুজনে দুপাশ থেকে ঢোকার কথা, দৌড়ান পরে বলবো কি হয়েছে। মানে ওই যে ওটা পড়ছে গিয়ে ওখানকার মানুষজন তো মানে কি দেখে ফেললাম। হ্যাঁ, মানে ওটা ওনাদের কাছে বিরাট একটা পাওয়া। আমারও সেই মুহূর্তে তো সেটাই মনে হচ্ছে। এবং তখন আমি মানে সেদিনকে ওই যে ছোট্ট একটা সময় ওনার কাছে আর্জি জানিয়েছিলাম যে বৃষ্টিটা বন্ধ করে দাও, আমরা যেন আজকে নাচতে পারি। তার মধ্যে আমি এটাও বলেছিলাম যে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে রোজ আমি তোমাকে পুজো করব। তো সেই পরিপ্রেক্ষিতে ওনার আগমন, সেই আগমনেরও মানে অনেক গল্প, অনেকেবারে কিভাবে উনি যে যোগাযোগগুলো করিয়ে দিয়েছেন। এবং ওই যে সেদিনকে আমাদের অত মন খারাপ থাকলো যে প্রথমবার উড়িষ্যায় প্রোগ্রাম করতে গিয়ে আমরা আমাদের বেস্টটুকু বোধহয় দিতে পারলাম না। দেয়ার ওয়ার পিপল যারা বালিযাত্রা উৎসবের জন্য একদম গভর্নমেন্টের যারা অফিসার্স ছিলেন, তারা এসে আমাদের সাথে দেখা হলো। না ঠিক 15 দিন পরে আমরা সেম প্রোগ্রাম নিয়ে বালিযাত্রা উৎসবে গেলাম। ভাবতেই পারছি না, আমার চোখ থেকে জল বেরিয়ে গেল এই কথা। এবং সেদিনকে আমরা আমাদের পুরোটা দিয়ে ফিরেছিলাম নাচটা করে।
তারপর ওই যে বললাম যোগাযোগ কি করে 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 আজকে কিন্তু আমার তো জানিসই তোরা, আমরা স্নান যাত্রা থেকে শুরু করি, মানে একদম অক্ষয় তৃতীয়া থেকেই তোমার শুরু হয়। বাড়ির উপরের ওই ঘটনাটা যদি একটু বলো আন্টি, ওটা খুব মজার, এবং আমার মনে হয় এরকম প্রচুর ঘটনা রয়েছে যেগুলো মানুষ জানে না, মানুষের জীবনে এরকম অনেক ছোট ছোট ঘটনা তোমাদের যদি এরকম সোনাবেশের সুনাবেশের ঘটনাটা একটু ওই ঘটনাটাও শুনবো। আর সাথে সাথে এটার আগে একটু জানিয়ে রাখি আমার সকল দর্শককে, তোমাদের জীবনে কি এরকম কোনো ধার্মিক কানেকশন তৈরি হয়েছে যার কারণে, যেটা পরে মনে হয়েছে যে না, এটা উপরওয়ালা না থাকলে হয়তো এটা আমি করতে পারতাম না, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা চলে যাচ্ছি আমার আমাদের জীবন পরের ভর্তি তাই। আড্ডায়। বলো তাই। জীবন ভর্তি তাই। হ্যাঁ, সুনাবেশ, ওনার প্রথম সুনাবেশ একটা রাস পূর্ণিমায়। উনি যারা জগন্নাথ দেবকে মানেন তারা জানেন যে সারা বছর উনি 5 বার পড়েন, সুনাবেশ পড়েন। তো আমি যখন প্রথম ওনার জন্য, আমি কেউ নই, মানে ওনার প্রথম আমার বাড়িতে যে সুনাবেশ তৈরি হলো, সেটা উনি সেরকমই একটা দিনে রাসের দিন পড়েছিলেন। তো পড়েছেন পুরো সেজে গুজে উনি বসে আছেন। এবার আমি তো জানি না ওটা কখন খুলতে হবে, সেটা তো আমি জানি না। উনি সেজেছেন, আমি ভাবছি আজকে পুরোটাই এরকম সেজে থাকবেন। তো সবাই এসেছেন, দেখেছেন, খুব সুন্দর লাগে। সুন্দর। হ্যাঁ, আর আমার ঠাকুরের সুনাবেশটা আমি একদম ওখানকার যে ডিজাইন ওরকম ভাবেই করিয়েছি। আমাদের একদম প্রপার ডিজাইন দিয়ে বানিয়েছি। আমাদের ওখানকার যিনি গুরু, উনি যেমন দেখে, মানে উনি খুব খুশি হয়েছিলেন যে একদম একরকম। তো যাই হোক, পড়ে আমারও খুব আনন্দ হয়েছে, পড়ে সুন্দর বসে আছেন। আমি আর সেদিন আর নাড়াবো না করে আমরা নিচে চলে এসেছি। সারাদিনের যত পুজো তোরা সব চলেও গেছিস, করে চলে আমরা শুতে যাব, খেয়ে উপরে উঠছি। হঠাৎ মনে হচ্ছে আমাদের ছাদে কেউ দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ছাদে দৌড়ে বেড়াচ্ছে, আমি প্রথম বুঝলাম। তারপরে আমি আঙ্কেলকে বললাম, তুমি কি শুনতে পাও? আঙ্কেল হ্যাঁ শুনতে পাচ্ছি। তখন দেখতে চলো ওপরে কি হচ্ছে। এবার প্রথমেই যেটা মনে হয় যে কি চোর টোর ঢুকে গেছে বোধহয় ওপরে, 3 তলায় কোনো দরজা খোলা বা ধূপধাপ আওয়াজ হলে প্রথমেই ওটা হবে। এবারে দৌড়ে সবাই ওপরে উঠেছে, আমি না জাস্ট দোতলায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, হই হই করে সবাই ওপরে উঠে গেছে। এবং আমি বলছি 4 তলা খোলো, ওপরে একদম ওপরে ছাদে গিয়ে দেখো। বলছে কেউ কোথাও নেই, শান্ত। চলে এলো, এবং এই যে ওরা যেই ওপরে, মানে আমি ওখানটা দাঁড়িয়ে গেলাম, ওরা যে ওপরে আসছে একদম বন্ধ। তোর কেউ যদি দৌড়ায়ও তারপরে চলে যেতে তো একটা তুমি শুনতে পাবে, এবং আওয়াজটা তো ওরকমই হবে। সেটা আর হলো না, কিন্তু একদম বন্ধ হয়ে গেল। and it went on বেশ অনেকক্ষণ। একা আমি শুনছি তা না, বাড়ির সবাই সকলে। তো সবাই দেখে তারপরে তো আমি সব বলে চলে নিচে চলে এসেছি। তো আমি পরের দিনই তো ফোন করেছি পুরীতে। তো উনি প্রথমে শুনেই বললেন উনি খুব খুশি হয়েছেন, ওটা পড়ে উনি খুশি হয়েছেন, সেই জন্য উনি নৃত্য করছিলেন। আচ্ছা, ওপরে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে। তারপর আমি যখন গেছি, গিয়ে আমি আবার বলেছি খুবই, ও তাহলে তো ওনার খুব। তারপরে কিন্তু 2-3টে অকেশন হয়ে গেছে উনি পড়েছেন। ওকে, তারও পরে গিয়ে আমি একদিন আবার ওই কথাটা উঠেছে। আর বিজয়দা আমাদের ওখানকার যিনি, ওটা খুলে দেওয়া হয়েছিল। ওকে, তারপরেও কিন্তু 3-4টে অকেশনে পড়া হয়ে গেছে। তারপরে আমাদের বিজয়দা যিনি আর কি আমাদের ওখানকার, তো জানিসই। তো আমি বিজয়দাকে গিয়ে বলেছি যে বিজয়দা ওইটার পরে তো আপনাকে বলা হয়নি। এরকম উনি সেদিনকে শুনে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলছেন যে ওনার সুনাবেশ তখন পড়া ছিল। আমি বললাম হ্যাঁ পড়া ছিল। তো বললো আচ্ছা শুনুন, আপনি যখন বিয়ে বাড়ি যান ফিরে এসে সব গয়না পরে শুয়ে পড়েন? তো আমি ভাবলাম এটা আবার কি একটা প্রশ্ন করলো। আমি বললাম না, সব গয়না পরে শুই না। বললো তাতে তো অসুবিধা হবে শুতে। আমি বললাম হ্যাঁ। তা আপনি ওনাকে অত গয়না পরে সারা রাত রেখে দিয়েছেন? সো আই কেম টু নো যে সুনাবেশ সন্ধ্যের পরে খুলে দিতে হয়।
ভাবতে সূর্যাস্ত হয়ে মানে গেলে- ওনার ভাল লাগছে না আর তখন ওটা জানান দিলেন যে ওটা খুলে ফেলতে হবে। যদি আমি অবশ্য ধরি, এবং তারপরেও তো 3-4 বার আমি ওটা খোলাইনি, ওরকমই তো রেখে দিয়েছি। ওইটার পর থেকে আমি ওই হয়ে গেলে সন্ধে হয়ে গেলে তারপরে খুলে দিই। এবং এটা উনি যেখানে যতটুকু যা আমি ভুল কোনোটাই ভাবি না, কারণ যেটাই করি মন থেকে করি। আমার কোনো আলাদা নিয়ম নেই ঠাকুরের করবার। যেটা আমার মনে হয় সেটাই আমি করি। একদমই, মানে তোমার ঠাকুর তোমার মতন করে পূজিত হন। একবার হচ্ছে এই গরম জামা পরাইনি টাইমে, মাথায় একটা মুকুট ছিল। একদিন আমি ওপরে উঠে দেখছি মাথার মুকুট দরজার কাছে পড়ে আছে, মানে উনি ওপরে ওইখানে দরজার কাছে মুকুট পড়ে আছে। এবং সেটা দরজার কাছে কি করে পড়বে, মানে দরজার কাছে কিভাবে? আমি তো মানে কোনো হিসেবেই বুঝতে পারছি না কি ফেলে থাকতে পারে, মানে কি এমন থাকতে পারে যে ওখানে গিয়ে পড়বে। সো এবং সেই দিনও কিন্তু একটা পূর্ণিমার পুজো হয় তো আমাদের বাড়িতে। এবং আমার সকল দর্শককে এটা জানিয়ে রাখি, আন্টির বাড়ির যে ঠাকুর ঘরে ঠাকুর একদম অ্যাঙ্গেলে বসেন এবং নর্থ ইস্টের অ্যাঙ্গেলে বসে লেফট হ্যান্ড সাইডে দরজাটা, তো খুললে মুকুট খুললে পড়লে একদম সামনে পড়বে, কিংবা একদম সিংহাসনে পড়বে, সিংহাসন রয়েছে সিংহাসনে পড়বে। দরজার কাছে কি করে যায়? দরজার কাছে। এবং দেখি আমার ভীষণ একটা তো তোলপাড় চলছে, বুঝলি। তারপরে যাই হোক ঠাকুরমশাই এসেছেন, আমি ততক্ষণে তো খুব ভাবছি যে কি হলো, মানে খুব কিছু একটা গন্ডগোল হয়েছে হয়তো। তো ওমা ঠাকুরমশাই এসে বসেছেন, আমি বলছি যে এরকম হয়েছে, একটু দেখুন না। আমি জানি না, আমার জগন্নাথ দেব আমাদের পুরোহিতরাও বলেন যে উনি একদম কথা বলেন আর কি, মানে বোঝা যায়। তো উনি না এরকম পুজো করতে করতে হঠাৎ মাঝখানে করে আমাকে বললেন, দি ঠান্ডা পড়ে গেছে না? তো আমি বললাম হ্যাঁ, এই কদিন হলো তো একটু ঠান্ডা পড়েছে। বলছে আপনি গায়ে গরম জামা দিচ্ছেন? আমি বললাম যে হ্যাঁ শুরু করেছি। ঠাকুরের ঠান্ডা লাগছে না? আমি ঠাকুরের গায়ে তখনও গরম জামা দেওয়া হয়নি। আমি ভাবতেই পারলাম না, গরম জামা দিইনি। আমি এই ঘটনাগুলো সব আগে শুনেছি এবং ছোটবেলায় অনেক আগে শুনেছি। আমি জানি না কতটা কি রাখতে পারবে, তোমাদের কি নিয়ম কানুন সব রয়েছে। আরেকটা দিয়েই মানে ওনার অনেক 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 শুনতে তো ভালোই লাগছে আমার সঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে অন্য অনেক ব্যাপার রয়েছে। তো আরেকটা বলি, নবকলেবর ঠাকুর রথে চড়ে যাবেন। রথ যেমন 7 দিন আগে আমরা স্নান যাত্রার পরে রথের সব কিছু ঠিক করা হয়, রং করা সব কিছু হতে থাকে, হচ্ছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং প্রতিদিন মানে সবাই বলছে কি হবে এবারে রথে, কি হবে জানি না বাবা কি হবে, যেমন টেনশন হয়। এবারে একদিন আমি বলেছি, সেবার কিন্তু নবকলেবর, ওকে, প্রথম উনি 18 বছর পরে যে রূপ পাল্টালেন। তো একদিন আমি এরকম কেউ একটা বলেছে, আমি একদিন বলেছি যে কি হবে, রথ তো বেরোতেই হবে, মানে ওনার তো মাসি বাড়ি যেতেই হবে, কোলে করে নিয়ে চলে যাব। হ্যাঁ, I just uttered it once, কোলে করে নিয়ে চলে গেছিলেন, সেটাতে আমি ছিলাম, রাইট। এবং ইট সো হ্যাপেন যে অনেকটা জায়গা তো আমাদের পুরো নাচ হয়, পুরো গলফ গ্রিনটা রথের সঙ্গে সঙ্গে ওড়িশি নাচ তোরাই করতি বা এখনো হয়, করে করে যায়। যেখানটা ওটা শেষ হয়ে গেল, তারপরে আর রথটা এগোলোই না। সেদিন কিন্তু বৃষ্টি নেই, কিচ্ছু নেই, ইট ওয়াজ এ ফাইন ডে। এবং রাস্তাটা এই উদয়শঙ্কর সরণিতে আমরা যে পড়লাম, রথ ওখানে দাঁড়িয়ে গেল, রথ আর নড়লই না। ঠিক তাই আমার পুরো মনে পড়ে গেল ঘটনাটা। আমি কোলে করে নিয়ে গেছিলাম মাসির বাড়ি, ঠিক রাস্তায় ওরকম করে উনি গেলেন। আমার তো সেদিনকে মনে হচ্ছে যে মানে আমি বোধহয় একটা বিরাট ভুল কিছু করেছি, নইলে কেন এরম হবে।
আমি এবং ঠাকুরকে একটা ওখানে করে রেখে চাকা ননস্টপ খুলে যেতে শুরু করলো। কনস্ট্যান্ট, মানে সেটা একটা মানে অদ্ভুত ঘটনা, মানে এটা হ্যাঁ। সত্যি যে আন্টির বাড়ির যে রথ বেরোয় এবং বিরাট বড়, প্রায় দোতলার কাছাকাছি রথটার সাইজ হয়, এবং সেই রথের যে চাকাগুলো থাকে, অনেকগুলো চাকা একসাথে থাকে, 16টা চাকা। 16টা চাকা থাকে, সেই চাকাগুলোর একটা একটা করে খারাপ হতে শুরু করলো, খুলতে 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 লাস্টলি ওটার এগোনোই গেল না। এগোনোই গেল না, মানে এবং ওখানেই থেকে গেল, রথ ওখানে থেকে গেল, কোলে উনি চলে গেলেন। ভালোই ছিল আন্টি, তুমি বলেছিলে আমাদের কোলে কোলে গেছেন উনি। হ্যাঁ, তো তারপরে ওখানে গিয়ে মানে আমি যখন ওনাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছি, ওরা আরতি করছে মাসি বাড়িতে ঢোকার আগে, আমি পুরো থরথর থরথর করে কাঁপছি। আমি তো ভাবছি কি হয়ে গেছে। তো আর আমার হচ্ছে যেদিনকে রথ হয়ে যায়, পরের দিন সকালবেলা আমি চলে যাই পুরী, আবার ওখানে গিয়ে ওনাকে রথে দেখি। তো পরের দিন আমার যাওয়ার কথা, কিন্তু আমার তর সইল না। সঙ্গে সঙ্গে আমি আবার ওনাকে ফোন করলাম, ফোন করে আমি বললাম এরম হয়েছে। তো কিন্তু উনি দেখলাম, আমি তো ভাবলাম ভীষণ বকা খাবো যে এমন কিছু একটা করেছেন যে যার জন্য এরম হয়েছে। তখন কিন্তু উনি দেখলাম সেটা বললেন না, উনি বললেন ও মা, উনি তো সবে জন্মেছেন, কোলে করেই তো যাবেন। দ্যাট ওয়াজ হিজ আনসার, মানে উইচ ওয়াজ আমার কাছে, কিন্তু আমি একটু আমার দেখো গায়ে আমার গুজবাম্পস। সত্যি আমি কিন্তু ভাবতেই পারিনি, আমি তো বকার জন্য রেডি ছিলাম যে কিছু একটা বলবেন, এইটা করেছেন ওইটা করেছেন, কিছু একটা বলবেন। তখন বলছে ও মা, উনি তো সবে জন্মেছেন, কোলে করে গেছেন, ভালো হয়েছে তো। আমার মনটা ভাল লাগলো না। ঠিক আছে, চলে এলাম বাড়িতে। পরের দিন সকালবেলা পুরী চলে গেলাম। তো ওখানে যাওয়ার পরে ওখানে আমি প্রথম দর্শন করলাম ওনাকে, আবার মাসির বাড়িতে করে। ওখানে উনি কথাটা তুললেন যে মা কি হয়েছিল, পরশুদিন কি হলো। আমি বললাম যে এরম এরম। বললে আগে থেকে বলুন কি হয়েছে। এবারে আমি আগে থেকে বলতে বলতে ওই গল্পটার মধ্যে আমি বলেছি যে এরম বৃষ্টির মধ্যে আমি বলেছিলাম। উনি আমায় বললেন ব্যাস, আর একটাও কথা বলতে হবে না। বলে আপনি বলেছেন যে কোলে করে নিয়ে যাবেন, তারপর আপনি কোলে করে নেবেন না, এটা তো কখনোই মালিক মেনে নেবেন না। ঠিক ঠিক। আর এখন তো উনি ছোট, উনি কোলে করেই গেছেন। একদম। তো এইরকম সত্যিকারের মানে কথা বলার অনেক থাকে কথা বলার উনি আছে। যাই হোক, এই ঘটনা, এই যদি আমাদের চলতে থাকে আড্ডাটা এরম ভাবে, নেভার এন্ডিং ঘটনা আমাদের থাকতেই চলতেই থাকবে, আড্ডাটা চলতেই থাকবে, আর শেষও হবে না। আন্টি, এত সুন্দর করে তুমি আমাদের জগন্নাথ দেবের প্রভাব তোমার জীবনে এবং আমাদের প্রত্যেকের, আমি তোমার সাথে যুক্ত ছিলাম, আমরা নিজেরাও দেখেছি তোমার জীবনে জগন্নাথ দেব জাস্ট এরকম আশীর্বাদটা করে গেছেন, আর তুমি সত্যি ওনাকে মন থেকে পরম গুরু মেনে গেছো। প্রচুর পরীক্ষা করেন, কিন্তু স্বাভাবিক, এটা একটা ভীষণ ভালোবাসে তো তার জন্য বলে না, ভালোবাসার মানুষকে পরীক্ষা করে নিতে হয়। ওটা হ্যাঁ, ওটাই আমি মনে করে রাখি। অনেক পরীক্ষা নেন, তখন ভীষণ ঝগড়াও করি যেটা কি হচ্ছে, আর পরীক্ষা দেওয়া চলছে না। পডকাস্টের একদম শেষে চলে এসেছি, নয়তো এই আড্ডাটা কখনোই শেষ হবে না। এখনের জেনারেশনকে তুমি কোনো অ্যাডভাইস দিতে চাও আন্টি, যেটা পরবর্তীকালে যারা ডান্সটাকে ক্যারিয়ার বানাতে চায় তাদের জন্য কার্যকরী? আসলে এখন এত ডিস্ট্রাকশন না, জীবনেই প্রচুর ডিস্ট্রাকশন। আর সোশ্যাল মিডিয়াকে অনেক খারাপ কথা বললাম পুরো সময়টা ধরে, সেইটার আওতায় তারা পড়ে যাচ্ছে। তো আমি একটা কথাই আমি আমার স্কুলে বাচ্চাদের এখনও বলি, তোদেরও বলতাম, এখনও বলি, এখন আরও বেশি বলতে হয় যে নির্বাচন করতে শেখো, যে কোনটা দেখবো, কোনটা আমাকে হেল্প করবে। কিন্তু এই আমি জানি না কিসের, ইট ইজ রিয়েলি কাস্টিং আ স্পেল আর কি। হ্যাঁ, বাচ্চাদের মধ্যেও শৈশব ভীষণ হারিয়ে যাচ্ছে। তার জন্য দায়ী করব না, কিন্তু অনেকটাই প্রভাব কিন্তু পরিবারের। হ্যাঁ, পরিবারে তারা যে কোনো সময় নিজেরা একটুখানি বাচ্চা হয়তো বিরক্ত করছে, নিজেরা একটুখানি স্বস্তি হাতে তুলে দিচ্ছি মুঠোফোন, তখন সেই বাচ্চা তার মতন দেখছে। আমি বলবো যে সবাই ভালো ভালো কথা বলবো। বলো বলো, ভালো খারাপ সব মিলিয়ে বলো। হ্যাঁ, অনেক খারাপ কথা বলে দিয়েছি। এবার সবাই একটু মেডিটেশন করো, সবাই একটু যোগা করো, সবাই একটু কনসেন্ট্রেট করো, নিজে কি করতে চাও সেটা
ভাবো, অনেক অ্যাভিনিউজ খোলা, যেটাই করতে চাও সেটা নিয়ে একটু চিন্তা করো, সেটা নিয়ে একটু এগিয়ে যাও, কিন্তু অযথা সব কিছুতে মানে মিসলেড হয়েও না আর কি। আমি শেষ করব বলেও শেষ করতে পারছি না, একটা লাস্ট কোয়েশ্চেন করি আন্টি, প্লিজ রাগ করো না। তো ম্যানিফেস্টেশনে বিলিভ করো? হ্যাঁ, ইয়েস। তোমার I do. জীবনের এরকম কোনো ঘটনা ঘটেছে যেটা তুমি মনে করেছো যে এটা আমি ম্যানিফেস্ট করেছিলাম and এটাই আমার সাথে ঘটে গেছে? ইয়েস, একটা ছোট্ট করে একটু যদি বলো। জাস্ট হলো ভিক্টোরিয়ার অনুষ্ঠানটা। হ্যাঁ, রিসেন্টলি তোমার আমি একটা তোকে ভিক্টোরিয়ার বলেওছিলাম। ঘটনা, মানে ভিক্টোরিয়ার প্রোগ্রাম ছিল, রাইট? বলেছিলাম আমি ম্যানিফেস্টেশনে আমার তার 3-4 দিন আগে ওকে। আই ম্যানিফেস্টেড এবং আই গট দ্য আনসার উইদিন 3 days। তার মানে তোমার যে যে তুমি বললে সকলকে যে মেডিটেট করতে, ম্যানিফেস্টেশনটার সাথেই কিন্তু কানেক্টেড একদম থাকে connected। মেডিটেশনটা, এই জন্যই আমি তোমাকে এটা বললাম। And you have to believe in yourself, what I'm up to, what I want to do। এইটা খুব, এখন তো বাচ্চারা ভীষণ ম্যাচিওর্ড, সুতরাং একটু ছোট বয়স থেকেই তো সেটা হতে পারে, সেটা ঠিক দিকে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, সেটা যেন না হয়। এটা যদি আমরা শুরুর থেকেই আমি কবে থেকে তোদের মেডিটেশন করাতাম, তুই তো তখন এরম করতে বসে। ঠিক আছে। হ্যাঁ, মেডিটেশন আমরা অনেক দিন শুরু করেছি। এখন বাচ্চাদের বলা হচ্ছে, এখন তো মানে আমরা অনলাইন গেলেই দেখতে পাই আর কি, কত রকমের অ্যাড হিসেবেও আসছে, সব কিছুতে, সব জায়গাতেই বলা হচ্ছে যে কনসেন্ট্রেট করো, মেডিটেশন করো, যোগা করো, রাত্রে শোয়ার আগে এটা করো, প্রাণায়াম করো, কিন্তু সেগুলো হচ্ছে না। ওই যে বললাম, মিসইউজ হচ্ছে। ভালো কাজ তো নিশ্চয়ই আছে, মেরিটসই বেশি, কিন্তু ডিমেরিটসের ভিড়ে হারিয়ে যাচ্ছে। খুব ভাল লাগলো আজকে তোমার সাথে এই পুরো আড্ডাটায় সাথে থেকে অনেক কিছু শিখতে পারলাম। আগেও যেহেতু আমার উনি গুরু, তো আমি তো অনেক কিছু শিখতে পেরেছি, এবং ওনাকে পডকাস্টে আনার পেছনে একটা বড় কারণ হচ্ছে যাতে সকলের কাছে এই শিক্ষাটা আমি পৌঁছে দিতে পারি। আমি যা শিখেছি, আমি কিভাবে আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি, সেটার পেছনে হয়তো ওনার আশীর্বাদটা না থাকলে আমাদের আমাদের যেটা বললেন আন্টি, পরম গুরু, আমাদের পরম গুরুর আশীর্বাদ না থাকলেও হয়তো আমরা পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আজকে আমরা পডকাস্টটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের কোনো গেস্টের সাথে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, যদি পছন্দ হয় লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন কোন জায়গাটা বেশি ভালো লাগলো।